এমবিএ ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। ঈদুল আজহার বিরতির পর আবার তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট তিতুমির কলেজ। আমরা দীর্ঘদিন যাবৎ জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট চ্যাপ্টার নিয়ে কথা বলছি। প্রায় ৩-৪টি অঙ্ক এই চ্যাপ্টারের উপরে সমাধান করেছি। তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে ফলো করে থাকো তবে অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করার কথা। আজকে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেই ক্লাসটি হবে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। এই চ্যাপ্টার নিয়ে পরবর্তীতে আর কথা হবে না। তা আমরা একটু এই আজকের ক্লাসে যাওয়ার পূর্বে এই চ্যাপ্টারে আমরা কি করেছি সেই সম্পর্কে একটু প্রিভিউ আলোচনা করতে চাই। আমাদের জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট চ্যাপ্টারের প্রধান কাজ হচ্ছে একক প্রতি ব্যয় নির্ণয় করা, মোট ব্যয় নির্ণয় করা এবং প্রোডাক্টের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করা। আমরা অঙ্কগুলো সমাধানের স্বার্থে অঙ্কগুলোকে দুই ভাগে ভাগ করেছিলাম। যে সকল অঙ্কে শুধুমাত্র জয়েন্ট প্রোডাক্ট আছে, বাই প্রোডাক্ট নাই, আবার যে সকল অঙ্ক জয়েন্ট প্রোডাক্টও আছে, বাই প্রোডাক্টও আছে। যে সকল অঙ্কে জয়েন্ট প্রোডাক্ট আছে, বাই প্রোডাক্ট নেই, সেই সকল অঙ্কে প্রধান কাজ হচ্ছে জয়েন্ট কস্টকে জয়েন্ট প্রোডাক্টের মধ্যে ভাগ করে দেওয়া। আমরা জানি ভাগ করে দেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে, এই সম্পর্কিত সমাধানও আমরা করেছি। আর যেখানে জয়েন্ট প্রোডাক্ট ও বাই প্রোডাক্ট আছে সেই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে বাই প্রোডাক্টের ট্রিটমেন্ট করা। এখন বাই প্রোডাক্টের ট্রিটমেন্ট করার আবার দুটো পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। একটা ছিল নন কস্ট মেথড, আরেকটা ছিল কস্ট মেথড। নন কস্ট মেথডটা কি? নন কস্ট মেথডটা ছিল যে জয়েন্ট কস্টের কোনো অংশ বাই প্রোডাক্টকে আমরা অ্যাসাইন করব না। সেক্ষেত্রে বাই প্রোডাক্টের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কীভাবে দেখানো যায়, আমরা 6টা পদ্ধতি দেখাইছিলাম যে বাই প্রোডাক্টের সেলস ভ্যালু কীভাবে 6ভাবে প্রদর্শন করা যায়। আর কস্ট মেথডটা হচ্ছে বাই প্রোডাক্টের উপরে জয়েন্ট কস্টের অংশ অ্যাসাইন করা। এটি আবার আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, যে বাই প্রোডাক্টের কস্ট মেথডকে আবার দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে বাই প্রোডাক্টকে জয়েন্ট প্রোডাক্টের মতো বিবেচনা করে জয়েন্ট কস্ট জয়েন্ট প্রোডাক্টে যেভাবে ভাগ করে দিই সেভাবে ভাগ করে দেওয়া। আরেকটা হচ্ছে রিভার্স কস্ট মেথড। তা আজকে আমরা রিভার্স কস্ট মেথড নিয়ে একটি প্রবলেম নিয়ে এসেছি। আগের সবগুলো সমস্যার প্রবলেম আমরা সমাধান করেছি, তাই আমরা আজকে রিভার্স কস্ট মেথড নিয়ে আলোচনা করব। সেই সম্পর্কিত একটি প্রবলেম আমরা দেখতে চাই। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই। কি আছে আমার প্রবলেমে? আমরা এটার নাম দিয়েছি প্রবলেম 6। প্রবলেমটা হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবে তোমরা। ইন ম্যানুফ্যাকচারিং দ্য মেন প্রোডাক্ট এ কোম্পানি প্রসেসেস দ্য ইনসাইডেন্টাল ওয়াস্ট ইনটু টু বাই প্রোডাক্টস এ এন্ড বি। অর্থাৎ একটি মেন প্রোডাক্ট উৎপাদন করতে যেয়ে প্রসেস করতে যেয়ে দুইটি ওয়াস্ট দ্রব্য উৎপাদিত হয়েছে, যেগুলোকে আমরা বাই প্রোডাক্টসে বিবেচনা করছি। একটির নাম বাই প্রোডাক্টস এ আর একটির নাম বাই প্রোডাক্টস বি। From the following data relating to the products, you are required to prepare a comparative income statement. নিম্নের তথ্যাদি হইতে আমাদেরকে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করতে বলা হয়েছে। শোয়িং দ্য ইন্ডিভিজুয়াল কস্ট অ্যান্ড আদার ডিটেলস, এবং পৃথকভাবে কষ্ট দেখাতে আদার ডিটেলস আমাদেরকে নিচে দেওয়া আছে। কি দেওয়া আছে আমরা দেখি। The total cost up to separation point হয়ে টাকা 3,10,000। টোটাল কস্ট আপ টু সেপারেশন অর্থাৎ প্রোডাক্টগুলো পৃথকীকরণের পর্যন্ত টোটাল কস্ট হয়েছিল 3,10,000। দিস ইজ দ্য জয়েন্ট কস্ট। আমরা পরবর্তী স্লাইডে যাই, অঙ্কের পরবর্তী অংশ। আমাদেরকে কি তথ্য দেওয়া আছে আমরা ছকটার মধ্যে আগে দেখি, আর উপরের লাল লেখাটা আমরা পরে পড়ব। আমরা ছকটা আগে দেখে নিতে চাই। আমাদের ছকে আছে ডিটেলস। আমরা ছকটাতে যদি যাই,
তাহলে আমরা দেখব কি তথ্য দেওয়া আছে আমাদের। তথ্য দেওয়া আছে সেলস মেইন প্রোডাক্ট 8 লাখ, বাই প্রোডাক্ট 64,000 এবং বাই প্রোডাক্ট বি 96,000। কস্ট আফটার সেপারেশন মেইন প্রোডাক্ট 80,000, বাই প্রোডাক্ট এ 12,800, বাই প্রোডাক্ট বি 14,000। Estimated net profit percentage to sales value, main product 40%, by product 20%, by product B 30%. Estimated sales expenses as percentage of sales value, main product 20%, by product A 10%, by product B 15%. এই ছিল আমাদের তথ্যাদি মেইন প্রোডাক্টের কি ইনফরমেশন, বাই প্রোডাক্ট এর কি ইনফরমেশন, বাই প্রোডাক্ট বি এর কি ইনফরমেশন। তারপরে আমরা উপরের লাইনটি পড়ব, দি রিভার্স কস্ট মেথড টু বি ফলোড ফর সেপারেশন অফ জয়েন্ট কস্ট। তার মানে আমাদেরকে বলছে জয়েন্ট কস্ট সেপারেশন করার জন্য, অর্থাৎ প্রত্যেক প্রোডাক্টের মধ্যে জয়েন্ট কস্ট ভাগ করে দেওয়ার জন্য রিভার্স কস্ট মেথড ফলো করো। রিভার্স কস্ট মেথড মানে হচ্ছে বিপরীত ব্যয় হিসাব পদ্ধতি। এটা কেমন পদ্ধতি? এটা হচ্ছে বাই প্রোডাক্টের সেলস ভ্যালু থেকে প্রফিট এবং আদার এক্সপেন্সেস বাদ দিলে যে অংশটা পাওয়া যাবে সেই অংশটা আমরা জয়েন্ট কস্টের অংশ হিসেবে বিবেচনা করব বাই প্রোডাক্টের জন্য। রিভার্স কস্ট কেন? কারণ বাই প্রোডাক্টের সেলস বিল থেকে আস্তে আস্তে প্রফিট উল্টা দিক থেকে আমরা বিয়োগ করে আসি, সেই জন্য বিয়োগ করে এসে আমরা জয়েন্ট কস্টের অংশ পেয়ে যাই, এই জন্য এটাকে বলা হয় রিভার্স কস্ট মেথড। তার অঙ্কের এটি ছিল আমাদের প্রবলেম। এবার পরবর্তী স্লাইডে আমরা দেখি প্রবলেমের কিছু কি পয়েন্টস আমরা খুঁজে বের করেছি, কি কি আছে এই প্রবলেমে। তেমন কোনো তথ্য, বিশেষ কোনো তথ্য নেই, একেবারেই সহজ। তো আমরা যদি একটু দেখি, ইন দিস প্রবলেম দেয়ার আর 2 বাই প্রোডাক্টস অ্যান্ড 1 মেইন প্রোডাক্ট, অর্থাৎ এই প্রবলেমে 2টি বাই প্রোডাক্ট আছে আর একটা মেইন প্রোডাক্ট আছে। You have to follow reverse cost method to allocate joint cost. Joint cost allocation জন্য reverse cost method follow করতে হবে। That means all expenses and profit to be deducted from sales bill of byproducts and the rest portion considered as joint cost of byproduct. তার মানে বাইপ্রোডাক্টের সেলস ভ্যালু থেকে প্রফিট এবং এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে যে পোর্শনটা পাওয়া যাবে সেটিকেই বাইপ্রোডাক্টের জয়েন্ট কস্টের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। নাম্বার 3, total joint cost of 2 byproducts should be deducted from total joint cost, then we will get portion of joint cost of main product, then we can easily prepare income statement. তার মানে আমরা রিভার্স কস্ট মেথডে বাই প্রোডাক্টের যে জয়েন্ট কস্টের অংশ পাইলাম সেই দুটো বাই প্রোডাক্টের জয়েন্ট কস্টের অংশ যোগ করে টোটাল জয়েন্ট কস্ট থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট পেয়ে যাব। আর এইভাবেই বাই প্রোডাক্ট এবং জয়েন্ট প্রোডাক্টের জন্য জয়েন্ট কস্ট সেপারেশন হয়ে যাবে, দেন আমরা ইজিলি ইনকাম স্টেটমেন্ট করতে সক্ষম হব। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, কিভাবে রিভার্স কস্ট মেথডে বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট আমরা নির্ণয় করতে পারি। আমাদের প্রথম স্টেটমেন্ট সলিউশনে আসছি আমরা, অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট আন্ডার রিভার্স কস্ট মেথড। আমরা কলাম করছি ডিটেলস, বাই প্রোডাক্ট এ, বাই প্রোডাক্ট বি এবং টোটাল। আমরা সেলস ভ্যালু লিখে দিয়েছি, বাই প্রোডাক্ট এর 64,000, অঙ্কে দেওয়া আছে বাই প্রোডাক্ট বি এর 96,000, টোটাল 1,60,000। লেস এস্টিমেটেড প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা যদি সেলস ভ্যালুর উপর পার্সেন্টেজ পুট করি তাহলে বাই প্রোডাক্ট এ এর জন্য আছে 12,800 টাকা, বাই প্রোডাক্ট বি এর জন্য আছে 28,800, টোটাল 41,600। আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমরা পাই 51,200, 67,200, 1,18,400। এইবার আমরা বাদ দিব এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস। এস্টিমেটেড সেলিং এক্সপেন্সেস এর পার্সেন্টেজ দেওয়া আছে, সেই পার্সেন্টেজ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বাই প্রোডাক্ট এর সেলিং এক্সপেন্সেস আছে 6,400, বাই প্রোডাক্ট বি এর সেলিং এক্সপেন্সেস আসে 14,400, টোটাল 20,800। বিয়োগ করলে আমরা পাই 44,800, 52,800, টোটাল করলে 97,600। এইবার ফার্দার প্রসেসিং কস্ট বা সেপারেশন কস্ট দেওয়া আছে অঙ্কে। লেস কস্ট আফটার সেপারেশন 12,800 প্রোডাক্ট এ, 14,000 প্রোডাক্ট বি, টোটাল 26,800। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই বাই প্রোডাক্ট এর জন্য 32,000, বাই প্রোডাক্ট বি এর জন্য 38,800, টোটাল হচ্ছে 70,800। তার মানে জয়েন্ট কস্টের অংশ, বাই প্রোডাক্টের জয়েন্ট কস্টের অংশ আমরা পেয়ে গেলাম 32,000 ফর বাই প্রোডাক্ট এ, 38,800 ফর বাই প্রোডাক্ট বি।
তাহলে টোটাল কত 70,800। তাহলে টোটাল জয়েন্ট কস্ট থেকে যদি আমরা 70,800 বাদ দেই তাহলে মেন প্রোডাক্টের জয়েন্ট কস্ট পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তীতে তাহলে আমাদের জয়েন্ট কস্ট সেপারেশন হয়ে গেল রিভার্স কস্ট মেথডে। যেহেতু আমরা উল্টা দিক থেকে সেলস ভ্যালু থেকে বিয়োগ করে 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 কস্ট বের করেছি, সেই জন্য এই পদ্ধতিটার নাম হয়েছে রিভার্স কস্ট মেথড। তাহলে পরবর্তী স্লাইডে যাই, আমাদের আসলে প্রস্তুত করার কথা ছিল কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টে যাওয়ার আগে এই যে জয়েন্ট প্রোডাক্টের জয়েন্ট কস্ট কত আসলো, আল্লাহ জয়েন্ট কস্টের জয়েন্ট প্রোডাক্টের জয়েন্ট কস্ট আসলো 3,20,000 3,10,000 মাইনাস 7,800 ইজ ইকুয়াল টু 2,39,200। এবার আমরা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট করে ফেলতে পারি। কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আমরা হেডিং দিয়েছি ডিটেলস, মেন প্রোডাক্ট, বাই প্রোডাক্ট এ, বাই প্রোডাক্ট বি এবং টোটাল। প্রথমে সেলস ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি, আমরা এক্স দ্বারা চিহ্নিত করেছি সেলস ভ্যালুকে, অঙ্কে দেওয়া আছে এই সেলস ভ্যালু 8,64,000, 96,000, 9,60,000। জয়েন্ট কস্ট, আমাদের জয়েন্ট কস্ট আমরা বের করে নিয়েছি, মেন প্রোডাক্টের 2,39,800, বাই প্রোডাক্ট এ 32,000, বাই প্রোডাক্ট বি 38,800, টোটাল 3,10,000। কস্ট আফটার সেপারেশন অর্থাৎ ফার্দার প্রসেসিং কস্ট, মেন প্রোডাক্ট 80,000, বাই প্রোডাক্ট এ 12,800, বাই প্রোডাক্ট বি 14,000 এবং টোটাল 1,06,000। দুটো যদি আমরা যোগ করি, যেহেতু আমাদের ইনভেন্টরি নাই, এটাই আমাদের কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস সোল্ড, এটাকে ওয়াই দ্বারা চিহ্নিত করেছি। মেন প্রোডাক্টের 3,19,200, বাই প্রোডাক্ট এ 44,800, বাই প্রোডাক্ট বি 58,200, টোটাল 4,16,800, এটাকে ওয়াই দ্বারা চিহ্নিত করেছি। এবার আমরা সেলস ভ্যালু থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা পেয়ে যাই গ্রস মার্জিন এক্স মাইনাস ওয়াই 4,80,800, 19,200, 43,200, টোটাল 5,43,200। গ্রস মার্জিন থেকে যদি আমরা সেলিং এক্সপেন্সেস বাদ দেই 1,60,000, 6,400, 14,400, 1,80,800। সেলিং এক্সপেন্সেস বাদ দিলে আমরা পেয়ে যাই নেট ইনকাম। নেট ইনকাম 3,20,800 ফর মেন প্রোডাক্ট, 12,800 for by product A, 18,800 for by product B, total 3,60,400। আমরা যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে মেন প্রোডাক্টের নেট ইনকাম 3,20,800 ডিভাইডেড বাই 8 লাখ ইন্টু 100 করলে এটা পাওয়া যায় 40%। বাই প্রোডাক্ট এ 12,800 ডিভাইডেড বাই 64,000 into 100 is equal to পাওয়া যায় 20%। বাই প্রোডাক্ট বি 28,800 ডিভাইডেড বাই 96,000 into 100 is equal to পাওয়া যায় 30%। তাহলে আমরা কম্পারেটিভ স্টেটমেন্টও দেখলাম, মেন প্রোডাক্টের প্রফিট মার্জিন নেট প্রফিট পার্সেন্টেজ 40%, বাই প্রোডাক্ট এর নেট প্রফিট পার্সেন্টেজ 20% আর বাই প্রোডাক্ট বি এর নেট প্রফিট পার্সেন্টেজ 30%। আমাদের এই রিকোয়ারমেন্টটি আমাদের অঙ্কে চাওয়া হয়েছিল কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, তাহলে আমরা কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করে দিলাম। এটি ছিল আমাদের রিভার্স কস্ট মেথডে বাই প্রোডাক্টের ট্রিটমেন্টের একটি প্রবলেম। তাইলে আমরা এই চ্যাপ্টারে অনেকগুলো প্রবলেম আমরা করেছি। সবগুলো প্রবলেম তোমরা যদি মনোযোগ দিয়ে আবারও দেখে নাও তাহলে এই চ্যাপ্টারের কোনো সমস্যা থাকার কথা নয়। তবে শুধুমাত্র এই 3-4টি প্রবলেম সমাধান করলেই পরীক্ষার হলে অঙ্ক সঠিকভাবে সমাধান করা সম্ভব হবে না, আরও তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য যে রাইটারের বই তুমি কিনে থাকো না কেন, সেখানে অনেকগুলো প্রবলেম এক্সাম্পল দেওয়া আছে, অন্তত সেই প্রবলেমগুলো সলভ করতে হবে, সাথে সাথে ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলিউশন করতে হবে। এক্সারসাইজ না করলেও চলবে, অন্তত প্রবলেমগুলো এবং ইউনিভার্সিটির কোশ্চেন যদি সলিউশন করো তাহলে আমরা আশা করতে পারি যে ফাইনাল এক্সামে আমরা এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে তাহলে সহজেই সমাধান করতে সক্ষম হব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো। পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।
আর কি স্টপ হলো না কেন? কি রে বাবা,